পে কমিশনের ফ্রেমওয়ার্ক তৈরি করবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ভোট কেন্দ্রের জন্য কেনা হবে 40,000 বডি অন ক্যামেরা। রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আশ্বাস এফবিসিসিআইয়ের, বাজার তদারকি জোরদারের তাগিদ। মার্জারের আওতায় থেকে 5 ব্যাংকের জন্য আমানত বীমা ট্রাস্টের তহবিল ব্যবহারের উদ্যোগ আইন সংশোধন করবে বাংলাদেশ ব্যাংক। আমন্ত্রণ বিজনেস টুডেতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। এ বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ইউএনডিপি অথবা অন্য কোনো মাধ্যমে কেনা হতে পারে। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সভাপতিত্ব করেছেন সেখানে অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে জানিয়েছেন, পে কমিশন জটিল বিষয়, এ নিয়ে ক্ষোভের কিছু নেই, এর সাথে অর্থ সংস্থানের বিষয় রয়েছে। এসব বিষয়ে ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। বলেছেন, বন্দরে অনেক পুরনো গাড়ি আটকে রয়েছে, সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করা হবে। এখন যদি মনে করে যে পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলে দিই ওটাই থাকবে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে। পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। আসন্ন রমজানে পণ্যের দাম বাড়বে কিনা তা নির্ভর করবে নিত্যপণ্যের আমদানি, ভোক্তার আচরণ, ডলারের দামের উপর, এমন মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের প্রশাসক আব্দুর রহিম খান। রমজান মাসে বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এই সময় তিনি বলেছেন যে জোরদার করতে হবে তদারকি কার্যক্রম। দুপুরে নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই। সভায় ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, ট্যারিফ কমিশন, টিসিবি এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নিয়েছেন। ব্যবসায়ীরা বলেছেন, এই সময় যে রোজায় হঠাৎ করে বিকিকিনি বেড়ে যাওয়ায় আটা, ময়দা, তেল, খেজুর, চিনি সহ ফলমূলের দাম কিছুটা বেড়ে যায়। দেখা দেয় সাময়িক সংকট। যেসব নিত্যপণ্যের চাহিদা থাকে তার বেশিরভাগই আমদানি করতে হয়। তখন ডলারের দাম বাড়লে এলসি খোলা নিয়ে জটিলতা দেখা দেয়। বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। নিয়মিত বাজার তদারকির তাগিদ দিয়েছেন অবশ্য সংশ্লিষ্টরা। সার্কুলার ইস্যু করেছেন পবিত্র রমজানে দ্রব্যমূল্যের আমদানি যাতে অবাধ থাকে এবং দ্রব্যমূল্যের যাতে সহনীয় থাকে, সেই জন্য এলসির যে মার্জিন সেটি তারা সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছেন এবং ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম রাখার জন্য তারা নির্দেশনা জারি করেছেন। খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয় সেই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে তদারকিটা নিশ্চিত করব। বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের আমদানি করা 31টি গাড়ি সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এসব গাড়ির শুল্ক করের পরিমাণ 269 কোটি টাকা। উচ্চ মূল্যের এসব গাড়ির একক প্রতি শুল্ক করের সর্বোচ্চ পরিমাণ 9.5 কোটি টাকা ছাড়িয়েছে। একক প্রতি সর্বনিম্ন শুল্ক করের পরিমাণ 8.5 কোটি টাকা। এনবিআর জানিয়েছে যে শুল্ক কর পরিশোধ করে এসব গাড়ি আমদানিকারকরা খালাস করেননি। পরবর্তীতে কাস্টমস আইন অনুসারে গাড়িগুলো নিলামে তোলা হয়। যৌক্তিক মূল্য মেলেনি, এরপর জনস্বার্থে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই গাড়িগুলো শুল্ক মুক্ত সুবিধায় আমদানি করেছিলেন তৎকালীন সংসদ সদস্যরা। গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরদিন 6ই আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি এমপিদের শুল্ক মুক্ত সুবিধাও বাতিল করেছে এনবিআর। দ্বাদশ জাতীয় সংসদের সদস্যরা শুল্ক মুক্ত সুবিধায় 51টি গাড়ি আমদানি করেছিলেন। এর মধ্যে কয়েকটি গাড়ি রাজনৈতিক পট পরিবর্তনের আগে পরে ছাড়িয়ে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়াতে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে সেখানে গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র। গতরাত 2টার দিকে বিজয়নগর উপজেলায় ব্যাংকের চান্দুরা শাখায় এই ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে যে রাতে নাইট গার্ড ব্যাংকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। অগ্নিকাণ্ডে ব্যাংকের আসবাবপত্রের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে টাকার ভল্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের এই বিষয়টি খতিয়ে দেখছে অবশ্য পুলিশ। ব্যাংকের আমানত বীমা ট্রাস্ট তহবিলে জমা আছে
18,000 কোটি টাকা, যা দিয়ে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীকে প্রায় 1 লাখ টাকা করে ফেরত দেওয়া সম্ভব। আর বড় একটি ব্যাংকের সংকট সামাল দিতে দরকার হবে 13,500 কোটি টাকা। এবার মার্জারের আওতায় থাকা 5 ব্যাংকের জন্য এই অর্থ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও বিশ্লেষকরা মনে করেন যে আমানতকারীদের সুরক্ষায় এই অর্থ পর্যাপ্ত নয়। আমানত বিমা ট্রাস্ট তহবিল কোনো ব্যাংক বন্ধ হলে বা আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে ব্যর্থ হলে ব্যবহার করা হয় এই তহবিল। এর মাধ্যমে গ্রাহকের আংশিক বা পুরো অর্থের সুরক্ষা দেওয়া হয়। আমানত বিমা আইন অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ 1 লাখ টাকার সুরক্ষা পাবেন। তবে এই আইন সংশোধন করে টাকার অঙ্ক বাড়িয়ে 2 লাখ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিমার তহবিলে জমা আছে প্রায় 18,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গবেষণা বলছে এখান থেকে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীকে 1 লাখ টাকা করে দেয়া সম্ভব। আর বড় ব্যাংক সংকটে পড়লে বিমা দাবি পরিশোধে দরকার হবে 13,400 কোটি টাকা। আইন পরিবর্তন করে 2 লাখ করা হলে টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে 27,000 কোটিতে। আমরা ছোট ব্যাংক যদি বিবেচনায় নিই তাহলে 25টা ব্যাংক আমরা সেবা করতে পারি। তবে দেখা যায় যদি খুব বেশি বড় ব্যাংক হয়, সিস্টেমে খুবই ইম্পর্টেন্ট ব্যাংক হয়, তো সেক্ষেত্রে আমরা হয়তো একটা বা একের অধিক দুটা ব্যাংক আমরা এই ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারি। তবে সেই হিসাবটা ছিল আমাদের যখন 1 লক্ষ টাকা হিসাব ছিল সেই হিসাবে। মার্জারের প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দিতে আমানত বিমা তহবিলের অর্থ ব্যবহার করতে চাই বাংলাদেশ ব্যাংক। এজন্য বিশ্ব ব্যাংক থেকেও আর্থিক সহায়তা পাওয়া যাবে। যে ব্যাংকগুলোকে আমরা চিন্তা করেছি কম্পেনসেশন করার জন্য, সেটার চূড়ান্ত হিসাব এখনো হয়নি। তবে আমাদের বেশ কিছু কমিটমেন্টও আছে। আমরা অতিরিক্ত কিছু ফান্ড আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাবো যেটা, এবং সরকারের অন্যান্য হিসাব থেকে আমরা এই টাকা যেগুলো পাবো সেগুলো দিয়ে এটা যে পরিমাণ হয়তো ডিমান্ড হবে সেটা আমরা কম্পেনসেট করার ব্যবস্থা করব। আমানত বিমা তহবিলে যে অর্থ জমা আছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বলছেন এজন্য সরকারি সহায়তার দরকার হবে। প্রতিটি স্কিমের টাকা দিয়ে পুরো টাকা সম্ভব না, এটা গভর্নমেন্ট অ্যালোকেশন দিতে, কারণ যেহেতু নাও গভর্নমেন্ট ইজ দ্য ওনার, গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইট আপ, সুতরাং গভর্নমেন্টকে গভর্নমেন্ট অ্যালোকেশন দিতে হবে, শুধু ডিপোজিট স্কিম দিয়ে হবে না। বা এটা যদি এটা একটা স্কিম করে দিতে পারে যে 50,000 টাকা পর্যন্ত আপাতত দিলাম, পরে 1 লাখ টাকা দিব, তারপরে 1.5 লাখ টাকা, ওইরকমভাবে একটা কিছু করতে পারে, কিন্তু ডেফিনেটলি ওই টাকা দিয়ে হবে না। মার্জারের প্রক্রিয়ায় থাকা ব্যাংক পুনর্গঠনে আমানত বিমার অর্থ ব্যবহার কতটা যৌক্তিক হবে তা নিয়েও প্রশ্ন আছে বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের ক্ষত ব্যাংকিং খাতে আরও প্রকট হচ্ছে। অনেক ব্যাংক লোকসানে চলে গেছে। খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলোর বন্ধকি জামানতের মান কমে যাচ্ছে। জোরপূর্বক জামানত বিক্রির উদ্যোগের ফলে এর মূল্য কমপক্ষে 30% হ্রাস পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। 3 মাস পর পর কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে। বলা হয়েছে এখানে যে জুন পর্যন্ত ব্যাংকিং খাতে সম্পদ সামান্য বৃদ্ধি পেয়েছে। সম্পদ থেকে আয় এবং মূলধন থেকে আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত ডিসেম্বরে ব্যাংকগুলোর 100 টাকার সম্পদ থেকে আয় ছিল 43 পয়সা মাত্র। গত জুনে এই খাতে ব্যাংকগুলোর কোনো আয় হয়নি, উল্টো লোকসান হয়েছে 0.58%। মূলত ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাড়ার কারণে আয়যোগ্য সম্পদ কমেছে, যে কারণে আয়ও কমেছে। এদিকে ব্যাংকগুলোর খরচও বেড়েছে। এসব কারণে ব্যাংকগুলো এখন সার্বিকভাবে লোকসানে চলে যাচ্ছে। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় গ্রাহকদের বন্ধকি সম্পত্তি বিক্রি করে খেলাপি ঋণ আদায় করছে ব্যাংকগুলো। এখন অনেক ক্ষেত্রে ব্যাংক আইন অনুযায়ী গ্রাহকের অনুপস্থিতিতে বল প্রয়োগ করে গ্রাহকের সম্পদ বিক্রি করছে। চাকরির বয়স 10 মাস বাকি থাকতে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে 30 অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে। মইনুল খান ওমরা হজ করার উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব রয়েছেন। গত 20 অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ করেছে সেই অনুযায়ী 26 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত তার ছুটি 20 দিনের। ট্যারিফ কমিশনের কর্মকর্তাদের অনলাইন গ্রুপে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ইতিমধ্যে ওই গ্রুপে সহকর্মীদের কাছে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সেখানে তিনি তার চাকরি জীবনে প্রায় 32 বছর সরকারের বিভিন্ন পদ এবং স্থানে সর্বোচ্চ পেশাদারিত্বের কথাও উল্লেখ করেছেন।
দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা শুনবো তার বক্তব্যটি। ওয়ার্ল্ড ব্যাংকের একটা র্যাঙ্কিং আছে, তার মধ্যে 10টাই তারা রান করে। সো আমরা এই ব্যাপারে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল যেটা হবে সেটাও একটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে। এবং পোস্ট এলডিসি এরাতে যখন লজিস্টিক্স নেটওয়ার্কের যে কেপেবিলিটি, এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে, সেখানে এই টার্মিনালটা একটা বড় রোল প্লে করবে। টার্মিনালের কিছু বড় বড় সুবিধা আছে। আমাদের কারেন্ট যে এক্সিস্টিং চিটাগং যে টার্মিনালটা আছে, চিটাগং পোর্টে যেটা আছে, আমরা যেটাকে নিউ মুরিং টার্মিনাল বলি, তো সেটার থেকে এটার কিছু পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে যে এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে। দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারার একটা বড় সুবিধা হচ্ছে এই জাহাজগুলো তখন আর এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে। তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না। বা অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে, সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতর ঢুকাতে হয়। এরকম অনেকগুলা লেক আসলে আমরা স্কিপ করতে পারবো। স্কিপ করতে পারলে আমাদের কানেক্টিভিটি এবং টার্ন অ্যারাউন্ড টাইম পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা আমাদের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের ব্যবসাদের কাছে অনেক সময় শুনবেন যে ফ্যাক্টরির দরজা থেকে দোকান পর্যন্ত পৌঁছানোর যে সময়টা লাগে, সেই সময়টার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাংলাদেশ ভিয়েতনাম বা চায়না থেকে অনেক পিছিয়ে আছে। তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে ওই সময়টা কমিয়ে নিয়ে আসার। তো যখন বড় জাহাজ এসে আর সিঙ্গাপুর শ্রীলঙ্কায় না ভিড়ে একবারে চলে যেতে পারবে, তখন এই সময়টা সিগনিফিকেন্টলি রিডিউস করবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই টার্মিনালটা 24/7 অপারেশন। তা আমাদের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল কিন্তু একদম 24/7 অপারেশন করতে পারে না। বেশ কিছু কারণে তারা নদীর অনেক ভিতর দিকে ড্রাফটের কিছু ইস্যু আছে, জোয়ার ভাটার ইস্যু আছে, সব মিলিয়ে। বাট এই টার্মিনালটা একদম 24/7 অপারেট করবে। সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেইনারের ক্ষেত্রে, সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে। এফডিআই এর কথা আমি আপনাদেরকে একটু আগে বলেছি। একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের জানা মতে এটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় এফডিআই। ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফডিআই বাংলাদেশে আগে কখনো আসেনি। এবং ইনফ্যাক্ট টোটাল র্যাঙ্কিংয়েও এটা একদম উপর দিকেই পড়বে, কারণ এরকম 6-7 হাজার কোটি টাকার এফডিআই এক ধাক্কায় বাংলাদেশে খুব কমই এসেছে। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকালের দিকে দেখতে পেয়েছিলাম যে সূচকের এক ধরনের উত্থান, কিন্তু লেনদেন শুরুর ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু সূচকের পতন হতে থাকে ঢাকার শেয়ার বাজারে। 11টার পর থেকেই মূলত সূচকটা আসলে পড়তে থাকে এবং আজকে সেই ধারাবাহিকতা বজায় রেখে দিনের শেষ ভাগে এসে দেখতে পাচ্ছি যে ঢাকার শেয়ার বাজার প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি কিন্তু 47 পয়েন্টের মতো কমেছে এবং এই সূচকটা অবস্থান করছে 4,825 পয়েন্টে। অন্য দুটি সূচকেরও পতন হয়েছে। ডিএসসি সূচক সেটিও 11 পয়েন্টের মতো কমেছে এবং 1005 পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি। ডিএস 30 সূচক সেটিও কিন্তু 1898 পয়েন্টে আছে, সেটিও 18 পয়েন্টের মতো কমে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকার শেয়ার বাজারে 290 কোটি 13 লাখ টাকা শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি দিনের শেষে এসে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামে পড়ে গেছে। 301টি কোম্পানির শেয়ারের দাম আজকে ঢাকার শেয়ার বাজারে কমেছে, মাত্র 53টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 34টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আজকে সামিট অ্যালায়েন্স পোর্ট এটি প্রথম অবস্থানে আছে। টোটাল ট্রেড করেছে 13 কোটি 90 লাখ টাকার মতো শেয়ার, 46 থেকে 47 টাকার মধ্যে ট্রেড হয়েছে এবং এই কোম্পানিটির লাস্ট প্রাইস ছিল 46 টাকা 40 পয়সা। এরপরে আনোয়ার গ্যালভানাইজিং টোটাল ট্রেড করেছে 10 কোটি 54 লাখ টাকার মতো, 7 কোটি 70 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে আজকে টপ 20-এর তৃতীয় অবস্থায় রয়েছে অরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন চতুর্থ এবং খান ব্রাদার্স পঞ্চম অবস্থায় রয়েছে। চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা, সেখানেও কিন্তু আজকে পতন দেখতে পাচ্ছে দিনের শেষে এসে। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি আজকে 120 পয়েন্টের মতো এখানে কমেছে এবং 13,617 পয়েন্টের সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে সিএসসি 9 কোটি 80 লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে সারাদিন ধরেই দেখতে পাচ্ছি 165টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম এখানেও কমে গেছে। 120টি প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে, 32টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 13টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। সপ্তাহখানেক আগেও 70 থেকে 80 টাকা পাওয়া গেলেও এখন দেশি পেঁয়াজের দাম হাঁকা হচ্ছে 110 থেকে 120 টাকায়। পাড়া মহল্লার দোকানে দাম আরও একটু বেশি, সেখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা। আমদানি উন্মুক্ত করে দেয়া হতে পারে, বাণিজ্য উপদেষ্টার এমন ঘোষণার পরও কমেনি পেঁয়াজের দর। বিক্রেতাদের দাবি পাইকারি পর্যায়ে দাম বেড়েছে, ফলে খুচরা পর্যায়ে দাম কমানোর কোনো সুযোগ নেই। সাধারণ ক্রেতাদের অভিযোগ, এই আকস্মিক মূল্যবৃদ্ধি তাদের মাসিক বাজেটে বড় ধরনের ধাক্কা দিচ্ছে।
দোকানিরা বলছেন যে নতুন জাত এখনো পর্যন্ত বাজারে ওঠেনি, পুরনো পেঁয়াজের মজুদও কমে এসেছে। এই সুযোগে মজুতকারীরা বাজার নিয়ন্ত্রণ করছে, তবে সরবরাহে খুব একটা ঘাটতি নেই, কিন্তু দাম বাড়ানো হচ্ছে আর এতে বিক্রিও কমে গেছে। বেনাপোল বাজারে পাইকাররা বলছেন যে বছরের এই সময়টাতে সাধারণত আমদানি করা পেঁয়াজের উপর বাজার নির্ভর করে থাকে, কিন্তু এবার আমদানির কোনো সুযোগ নেই। দর্শক, এই ছিল বিজনেস রুটে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।